পৃথিবীর দুই পরাশক্তি, একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া। শীতল যুদ্ধ শেষ হয়েছে 3 দশকেরও বেশি সময় আগে, কিন্তু বাস্তবে এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা কখনো শেষ হয়নি। ইউক্রেন যুদ্ধ, নেটোর সম্প্রসারণ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, চীনকে ঘিরে নতুন মেরুকরণ, সব মিলিয়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রে এখনও ওয়াশিংটন এবং মস্কো। আর ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটল যা আন্তর্জাতিক কূটনীতি এবং প্রতিরক্ষা মহলে বিস্ময়ের পাশাপাশি নানা প্রশ্ন তুলছে। একই দিনে ভেঙে পড়ল আমেরিকান B-52 স্ট্র্যাটোফোর্টিস এবং রাশিয়ার Tu-22 M3 কৌশলগত বোমারু বিমান। দুটো বিমানই শুধুমাত্র যুদ্ধ বিমান নয়, এগুলো দুই দেশের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। দুই বিমানের ইতিহাস জুড়ে রয়েছে শীতল যুদ্ধ, পারমাণবিক প্রতিযোগিতা এবং সুপার পাওয়ার রাজনীতির দীর্ঘ অধ্যায়। তাই প্রশ্ন উঠছে, এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো বাস্তবতা? সরকারি ব্যাখ্যা অবশ্য খুব সরল। আমেরিকা বলছে B-52 একটা পরীক্ষামূলক উড়ানে ছিল, টেক অফের পরই প্রযুক্তিগত কারণে ভেঙে পড়ে, 8 জনের মৃত্যু হয়েছে। রাশিয়া বলছে Tu-22 M3 একটা প্রশিক্ষণ মিশনে ছিল। বিমানটা দুর্ঘটনার মুখে পড়লেও পাইলটরা ইজেক্ট করতে সক্ষম হন। কাগজে কলমে বিষয়টা এখানেই শেষ। কিন্তু বাস্তব রাজনীতি কখনো কি এতটা সরল হয়? কারণ প্রশ্নটা শুধু দুর্ঘটনার নয়, প্রশ্নটা সময়ের। যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা চরমে, তখন আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। আর ঠিক সেই সময় ইউক্রেন যুদ্ধ এখনও শেষ হয়নি। যখন রাশিয়া প্রতিদিন পশ্চিমা নিষেধাজ্ঞা চাপের মধ্যে লড়ছে, তখন দুই দেশের কৌশলগত বোমারু বিমান একই দিনে দুর্ঘটনার মুখে পড়া নিঃসন্দেহে কৌতূহলের জন্ম দেয়। আরও বড় প্রশ্ন হলো, এই দুই বিমান আদৌ কতটা গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবতে পারেন যুদ্ধ বিমান তো ভেঙে পড়তেই পারে, এতে এত আলোড়নের কি আছে? আসলে আছে, কারণ B-52 এবং Tu-22 M3 সাধারণ যুদ্ধ বিমান নয়। B-52 প্রথম আকাশে উড়েছিল গত শতাব্দীর 50-এর দশকে। অবিশ্বাস্য হলেও সত্যি, আমেরিকান বর্তমান বিমান বাহিনীতে এখনও এই বিমান সক্রিয় রয়েছে। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, প্রায় সব বড় আমেরিকার সামরিক অভিযানে এই বিমানের উপস্থিতি ছিল। এই বিমান শুধু বোমা ফেলে না, এটা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। হাজার হাজার কিলোমিটার দূরে বসে শত্রুর বিরুদ্ধে বিধ্বংসী হামলা চালাতে পারে। এক কথা, এটা আমেরিকার স্ট্র্যাটেজিক পাওয়ারের প্রতীক। আর অন্যদিকে Tu-22 M3 হলো সোভিয়েত যুগের উত্তরাধিকার। নেটো যার নাম দিয়েছে ব্যাকফায়ার। ইউক্রেন যুদ্ধেও এই বিমান ব্যবহার করেছে রাশিয়া, সিরিয়াতেও করেছে। এটা হাইপারসনিক মিসাইল বহন করতে পারে, ক্রুজ মিসাইল ছুটতে পারে। দূরপাল্লার হামলায় এখনও রাশিয়ার অন্যতম ভরসা। অর্থাৎ দুই দেশই এখনও এমন বিমান ব্যবহার করছে যার নকশা তৈরি হয়েছিল শীতল যুদ্ধের সময়। এখানেই আসল সমস্যা। ঠান্ডা যুদ্ধ শেষ হবার পর আমেরিকা এবং রাশিয়া দুদেশই ধরে নিয়েছিল বিশাল সংখ্যায় কৌশলগত বোমারু বিমান তৈরির যুগ শেষ। ফলে নতুন প্রজন্মের বিমান তৈরিতে খুব বেশি বিনিয়োগ করা হয়নি। আর সেই সিদ্ধান্তের ফল ভুগতে হচ্ছে দুই দেশকেই। B-52-র বয়স অনেক ক্ষেত্রে 60-70 বছরের কাছাকাছি, আর T-22-র অবস্থাও প্রায় একই রকম। যদিও বারবার আধুনিকীকরণ করা হয়েছে, নতুন ইঞ্জিন, নতুন রাডার, নতুন অস্ত্র ব্যবস্থা যোগ করা হয়েছে, কিন্তু মূল কাঠামো তো পুরনোই। আর পুরনো প্ল্যাটফর্মের সব থেকে বড় সমস্যা হলো নির্ভরযোগ্যতা। যতই রক্ষণাবেক্ষণ করা হোক, বয়সের প্রভাব একসময় সামনে আসবে। ফলে অনেক সামরিক বিশেষজ্ঞের মতে এই দুই দুর্ঘটনা হয়তো কোনো ষড়যন্ত্র নয়, বরং দুই পরাশক্তির সামরিক কাঠামোর এক অস্বস্তিকর বাস্তবতার প্রতিফলন। বহু দশক পুরনো যুদ্ধযন্ত্রের উপর এখনও নির্ভর করে রয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী সেনাবাহিনী। তবে প্রশ্ন এখানে শেষ নয়, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটা দুর্ঘটনাই একটা বিশেষ বার্তা বহন করে, বিশেষ করে যখন সেই দুর্ঘটনা ঘটে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানের ক্ষেত্রে। আমেরিকার ক্ষেত্রে এই দুর্ঘটনা আরও বিব্রতকর, কারণ B-52 শুধু একটা বিমান নয়, এটা আমেরিকার সামরিক ক্ষমতার প্রতীক। যে বিমানকে ঘিরে আমেরিকার প্রতিরক্ষা নীতি তৈরি হয়েছে, সেই বিমান যদি রানওয়ে ছেড়ে কয়েক সেকেন্ডের মধ্যে আগুনে পুড়ে যায়, তাহলে প্রশ্ন উঠবে। কি বলছেন কর্নেল জেমস হাইস, আমেরিকান এয়ারফোর্সের অফিসার? শুনব। Today, Edwards Air Force Base experienced a horrible tragedy, and we lost 8 great Americans. This crash is deemed to be unsurvivable, and right now our thoughts and prayers are with the families of those that lost their loved ones,
We're sending teams out to notify the next of kin right now as we speak, and those next of kin notifications will take place over the coming hours and remainder of the day. It was a B-52 that was on initial takeoff, supporting the radar modernization program, which is it was a local test sortie. It took off and immediately after takeoff crashed and burst into flames. Our team of first responders snapped into action and immediately cordoned off the area and took the appropriate action to start putting out the flames. While that was taking place, our base responded in kind to establish an emergency operations center and a wing operations center to ensure that the command and control of all base agencies and the response for the recovery effort was underway. After reviewing the footage of the crash, it was deemed that this was an unrecoverable crash and unsurvivable. At this point, we don't have any indication as to what the cause was of this. We won't be able to release that information, and we don't have an ability to get that anytime soon. Right now, we're going to stand up an interim safety board to do the initial gathering of the facts, and that will then lead to a safety investigation board, which will look into those root causes. Once that's complete, it takes about 30 days, then it'll go into an accident investigation board, and then that will determine all of the information that we can release to the public and to the next of kin. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কি সত্যিই ততটা অজেয়? একই প্রশ্ন রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে আগেই বহু প্রশ্ন উঠেছে। ব্ল্যাক সি ফ্লিট ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এবার আবার TU-22 M3 দুর্ঘটনা। যদিও রাশিয়া বলছে এটা শুধুই প্রশিক্ষণ উড়ান ছিল, তবুও এটা দেখিয়ে দিল যে মস্কোর সামরিক অবকাঠামোর মধ্যেও দুর্বলতা রয়েছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দুই দুর্ঘটনা এমন সময় ঘটল যখন বিশ্ব নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। আমেরিকা তৈরি করছে B-21 রাইডার, রাশিয়া তৈরি করছে নতুন প্রজন্মের স্ট্র্যাটেজিক বোমারু। চীনও দ্রুত নিজের বিমান শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ আবার শুরু হয়েছে নতুন যুগের সামরিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাঝে পুরনো যুদ্ধযন্ত্রের সীমাবদ্ধতা সামনে চলে আসছে। অনেকে অবশ্য আরও বড় প্রশ্ন তুলছেন, একই দিনে দুই দেশের কৌশলগত বোমারু বিমানের দুর্ঘটনা কি শুধুই পরিসংখ্যানগত কাকতালীয়, নাকি সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক হস্তক্ষেপ কিংবা অন্য কোনো অজানা কারণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না? এই প্রশ্নের উত্তর এখনও নেই। এমন কোনো প্রমাণও সামনে আসেনি যা কোনো নাশকতা বা ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। কিন্তু আধুনিক যুদ্ধের চরিত্র বদলে গেছে। আজ যুদ্ধ মানে শুধু বন্দুক বা মিসাইল নয়, সাইবার আক্রমণ, ইলেকট্রনিক জ্যামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হস্তক্ষেপ সবই এখন বাস্তব। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাকেই পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।